এবছরের জানুয়ারির 21 তারিখে নবম পে স্কেল প্রস্তাবনা করা হয়েছে। কিছুটা দেরিতে হলেও আমরা এই পে স্কেল নিয়ে কিছু কথাবার্তা বলি এই ভিডিওতে। পে স্কেলটি এমন একটি সময় আসলো যখন দেশে ক্রমবর্ধমান ইনফ্লেশন দেখা যাচ্ছে। সাধারণ মানুষের, সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেড়ে গিয়েছে। গ্যাস যেটা মানে যে সিলিন্ডার গ্যাস ডবল হয়ে গেছে দাম, তাও পাওয়া যায় না। এছাড়া প্রতিটা জিনিস যেগুলো শীতকালীন সবজির দাম কম থাকার কথা বাড়তি, সেই অনুপাতে কমে নেই। তো এরকম অবস্থায় 14 লক্ষ সরকারি কর্মচারী এবং সবাইকে কর্মচারী বলতে হবে, এটা নিয়ম, 9 লক্ষ পেনশনার, এনাদের জন্য একটি পে স্কেল উপহার দিয়েছেন এই সংক্রান্ত যে কমিশনটি। এটি এখন প্রস্তাবনা এবং যা ধারণা করা হচ্ছে যে এটা বাস্তবায়িত হয়ে যায়। সরকারি কর্মচারীদের একটা বিশেষ সুবিধা তারা ভোগ করেন, তারা যে কোনো দাবি দাওয়া করলে হয়ে যায়। আবার মাঝখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য 9,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে দেওয়া হচ্ছে। কী করবেন ওখানে 9,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে? এটা খোদায় মানব, সুইমিং পুল যুক্ত। এটা যে একেবারে ব্রিটিশ আমলের, কি বলবো, যে ব্রিটিশ আমলের যারা নবাব বলা হতো, যারা সিভিলিয়ান বলা হতো, এরা লর্ড ক্লাইভরা যেরকমভাবে থাকতেন এর সরকারি কর্মকর্তাদের, মানে বদলায় নেই কিছু। একটা পালা বদলের যে ইয়েটা আসছিল, সরকারি কর্মকর্তাদের বিশেষ ব্যবস্থায় রাখো। 9,500 স্কোয়ার ফিট, ক্যান ইউ ইমাজিন? তো সেটা যাই হোক, একটু প্রসঙ্গান্তরের ঠিক না, কারণ এটা প্রাসঙ্গিক, ভেরি মাচ প্রাসঙ্গিক। এটাতে একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে। প্রথমেই বলে নেওয়া ভালো, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোটা প্রয়োজন ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বেতন কিন্তু বাড়ে অ্যাকচুয়ালি, কারণ প্রতি বছর ইনক্রিমেন্ট পান। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটি বলেন, ব্যাংক বলেন, সওদাগরি অফিস বলেন, ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, ফার্মাসিউটিক্যালস আছে, যেখানে হ্যাঁ ভালো বেতন পান, কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা নাই। সরকারি চাকরি একবার হলে আর যায় না, মানে কমন যেটা ধারণা সেটা বলছে। তাদের সমস্ত রকমের আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং দুর্নীতি তো আছে, এটা অল পারভেসিভ। হ্যাঁ, বেসরকারি খাতের তুলনায় সরকারি খাতে দুর্নীতি অত্যন্ত বেশি। তো এই 23 লাখ লোকের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আপনি দেখেন, শুধু 78,000 ছিল ফিক্স হাইয়েস্ট স্যালারি, এছাড়াও তাদের সিটিং অ্যালাউন্স দিয়ে 78,000-এর বেশি পেত। তো যাই হোক, সেটা এখন 1,60,000-এ ফিক্স করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্কেলগুলোতে 145% বৃদ্ধি। আপনাদের তো রিজনেবল হইতে হবে। দেশের মানুষ, হ্যাঁ, সীমিত আয়ের মানুষ কষ্ট পাচ্ছে, এগুলো তো আপনারা আইভরি টাওয়ার থেকে দেখতে পান না। এবং যারা কমিশন করে এগুলো করেন, এবং সরকারের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উপদেষ্টারা, ওনারা তো মানে ক্ষমতা পেয়ে গেলে একটা আইভরি টাওয়ারে চলে যান। আমাদের সবারই অভিজ্ঞতা আছে। একটা টিএনও লেভেলের, টিএনও তো নেই এখন, ইউএনও বলে, ইউএনও লেভেলের কর্মকর্তা, ডিসি সাহেবরা কীরকম বিলাসে থাকেন। তাদের যে 10-12 জন চাকর বাকর, তাদের আশেপাশে, চাকর বাকর বলতে স্টাফ, কর্মচারী তাদের আশেপাশে ঘুরে ফেলে। একজন কর্মচারী 12 জন লোক তার পিছনে ঘুরঘুরি করছে। জুতো পুলিশের অফিসারের জুতা পরিয়ে দেওয়া, আমি নিজের চোখে দেখা, জুতা পরিয়ে দেওয়া হচ্ছে। আরেকজন মানে আটদালি এরা সব ইয়ে করছে। এইসব সুযোগ সুবিধা তো আর বেসরকারি ইয়েতে পান না। ওনারা বলেন যে বেসরকারি বেতন বেশি। সর্বক্ষেত্রেই সিভিল সার্ভিসের বেতন চিরকাল, সিভিল সার্ভেন্টদের বেতন, বেসরকারি যারা প্রতিষ্ঠিত বেসরকারি
প্রতিষ্ঠান আছে তাদের থেকে কম ছিল। তো কিন্তু তাদের নানাবিধ সুযোগ সুবিধা, সামাজিক সম্মান ইত্যাদির মাধ্যমে এই বিসিএস ৭৮,০০০ টাকা বেতন, মানে শুরু তো আরও অনেক কম, তো ৮,০০০ সামথিং ছিল। এই কর্মচারী হওয়ার জন্য সারাদিন রাত বিসিএস এর গাইড মুখস্থ করছে ছেলেমেয়েরা, এবং নানা রকমের, এখন তো শোনা যায় বিভিন্ন রকমের জায়গায় টাকা পয়সা ঢাললে সুপারিশের মাধ্যমেও কিছু নন ক্যাডার চাকরির জন্য উন্মাদ হয়ে রয়েছে। সরকারি চাকরি যাবে না, কাজ করতে হবে না, এরকম কাজ করেন না আমি বলছি না, সরকারি কর্মকর্তাদের অনেকেই অত্যন্ত ডিলিজেন্টলি কাজ করেন এবং নিষ্ঠার সাথে কাজ করেন, সততার সাথে কাজ করেন, কিন্তু সত্য অপ্রিয় হলেও মেনে নিতে হবে। এনারা মাইনরিটি, মানে বলা হয় না যে ফিউ রটেন, অল্প কিছু পচা আপেল পুরো মানে বস্তার আপেলটাকে নষ্ট করে ফেলে। এখানে পচা আপেলের সংখ্যাই বেশি, ভালো আপেল কমই। তো সেটা বলাই যাচ্ছে, এবং বলা হচ্ছে যে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে দুর্নীতি কমবে বেতন বাড়লে। সবসময় দেখেছি আমরা পে স্কেল আসা মাত্রই বলা হয় সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালে দুর্নীতি কমবে। কোনো সময় কমে না, কোনো স্টাডি বলে না যে এটা দুর্নীতি কমে। তারা যে চাকরিকালীন পরে একটা বিশাল অঙ্কের টাকা পান বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং বেশিরভাগ আমাদের বেসরকারি খাতে যারা কাজ করেন বেশিরভাগেরই কোনো রকমের জব সিকিউরিটি নেই। আজকে অফিস করলো, কালকে বিদায় করে দেয় উইদাউট এনি কম্পেনসেশন। লেবার কোর্টে বছরের পর বছর ঘুরতে হয় যাদের সেই ধৈর্য আছে, সহিষ্ণুতা আছে। তো দুর্নীতি কমবে না, এটাতে কোনো ইয়ে নেই। ওনারা বলছেন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ইত্যাদির কারণে তাদের জীবনযাত্রা নির্বাহ নাকি অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। অবশ্যই এটা মেনে নেওয়া যায়, কিন্তু তার জন্য আপনার ১৪৫% বাড়ানো যাবে না। মানে বাড়িয়ে তো ফেলবেনই আপনারা, বাড়ানোটা উচিত নয়। ১৪৫% বেতন বাড়লো তো করেসপন্ডিংলি ইনক্রিমেন্টও কিন্তু বাড়ছে, বাড়ি ভাড়াও কিন্তু, হ্যাঁ, মূল বেতনের অনুপাতেই তো সব কিছু হয়। এই বাড়তি যে পার্টসগুলো সেগুলো বাড়ছে। আপনারা বিশাল বিশাল গাড়িও নিয়ে আসছেন, তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু সার্ভ করছে না। আপনি দেখেন না যে আপা বলে, ভাই বলে সম্বোধন করাতে তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। কোনো ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়েছে, বদলি করা হয়, বড় জয় বিভিন্ন দুর্নীতির কারণে বদলি করা হয়। তারা সেই সিএসপি তো বলছি না, আইসিএস অফিসারদের মতো আচরণ করেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, হয়তো একজন সাংবাদিক পরিচয় দিয়ে বা গেলে, বা তার নিজের সরকারি কর্মকর্তার সাথে একটা আত্মীয়তা বা বন্ধুত্ব থাকলে হয়তো ব্যাপারটা একটু চেঞ্জ হয়, কিন্তু অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করেন। এবং যেসব সরকারি কর্মকর্তা নিষ্ঠাবান তারা আইসোলেটেড হয়ে পড়ে। আমাদের সাংবাদিকতায় অনেকে কিন্তু এই বিসিএস ক্যাডার ছেড়ে এসেছেন। তারা বলছেন তারা সততার সাথে জীবনযাপন করতে চান, ওই বেতনে তাদের পোশাক ছিল না, চলে এসেছিলেন। তো আপনাদের তো বাধ্য করা হয় নাই সরকারি চাকরি করার জন্য। আপনারা কিছুদিন পর বেতন বাড়াবেন, বলা হচ্ছে হাসিনার আমলের থেকে বহু বছর ধরে আটকে রয়েছিল। আপনারা ইনক্রিমেন্ট তো পেয়ে গেছেন। হ্যাঁ, সরকারি কর্মকর্তারা একটা স্টেজের পরে দিন দরিদ্রের মতো জীবনযাপন করেন আমার দৃষ্টিতে পড়ে নাই। ২-৪টা আইসোলেটেড কেস থাকতে পারে, সেটা আইসোলেটেড। একটা মানে নাজির শ্রেণীর মানে নিম্নপদস্থ কর্মচারীরাও যথেষ্ট ভালো থাকেন, এবং তারা প্রথম থেকে দুর্নীতি করেন। এই আমাদের বিভিন্ন যে স্টাফ কোয়ার্টারগুলোতে আছে সেগুলো তারা সাবলেট দিয়ে বাড়তি রোজগার করেন, এবং তারা বাজারে যেরকমভাবে খরচ করেন তাতে মনে হয় না তারা কোনো রকমের আর্থিক দুর্দশায় আছে। আমি এমন লোকের কথাও জেনেই বলছি, যারা বছরে 1বার কি 2বার তারা বেতন তোলেন,
তাদের স্পেশাল বিভিন্ন বিভিন্ন মিটিং সিটিং ইত্যাদি আছে, এখান থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা পান। তো সরকার তার শেষ মুহূর্তে তারা চলে যাওয়ার 20-22 মানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 3 সপ্তাহ আগে এরকম একটা সরকারি কর্মকর্তাদের জন্য একটা উপহার তারা দিয়ে দেবেন। আবারও বলছি, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোটা ঠিক ছিল, অনেকদিন বেতন বাড়ানো হয় না, ঠিক ছিল। 145% বেতন বাড়ানো, এই জন্য বাড়তি 1000 কোটি টাকা লাগে, 1 লক্ষ কোটি টাকা লাগে। টাকাটা কোত্থেকে আসবে? টাকা ছাপাবেন? আপনাদের তো একটা সলিউশন আছে, এই যে ব্যাংক মার্চ করলেন, 20,000 কোটি টাকা দিয়ে দিলেন, ছাপাই দিচ্ছেন। এইটার অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তো মানুষ তো বলছে টাকা ছাপে তো একটা অর্থনীতিকে সাস্টেনেবল রাখা যায় না। এই বেতন বৃদ্ধি যে অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে, ব্যাপক মূল্যস্ফীতি হবার সম্ভাবনা দেখা দেবে, এটা তো টিআইবি শুধু নয়, আরও অনেক সংস্থাই বলছে। এবং এটা খুব কমন সেন্সেই বোঝা যায় যে এটা সরকার কোথার থেকে দেবে। সরকার কি ট্যাক্স বার্ডেনটা আরও বাড়াবে? তা কুলাতে পারবে না তো, কত বাড়াবেন ট্যাক্স? হ্যাঁ, বারবার আপনারা ট্যাক্স টু জিডিপি রেশিওর গল্প করেন যে আমাদেরটা খুবই কম। আপনারা তো কোনো সার্ভিস তো দিচ্ছেন না, ট্যাক্সের দিচ্ছেন যেটা যথেষ্ট দিচ্ছেন না। এবং আমরা ডিরেক্ট ট্যাক্সের ভ্যাটের মাধ্যমে তো 100 টাকার একটা নাস্তা করলে 15 টাকা তো দেওয়া হচ্ছে। ভ্যাটের মাধ্যমে তো প্রচুর ট্যাক্স দিচ্ছে তো মানুষ, এবং প্রতি বছরই ট্যাক্সের আওতায় মানুষ বাড়ছে। ট্যাক্স দিতে চায় না কেন? সেরকম ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ আছে এক, এবং ট্যাক্সের যারা নিয়মিত ট্যাক্স দেন তাদেরকে হেনস্থা করার জন্য খুবই আগ্রহী আমাদের এনবিআরের কর্মকর্তারা বা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা। তারা খুঁটে নেটে দেখেন, যারা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের কিছু হয় না। হ্যাঁ, নিম্নভাগ যারা লিমিটেড বিউটিফুলি ট্যাক্স দিয়ে যাচ্ছেন তাদেরকে একটা খুঁটিনাটি ধরে তাদেরকে হেনস্থা করা হয়। তো ওই বেতন না, আমাদের ট্যাক্স বাড়াবেন আর এই বেতন বাড়বে না, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই 1 লক্ষ কোটি টাকা আপনারা পেয়ে যাবেন। প্রথমে শুনছিলাম 20,000 কোটি টাকা এক্সট্রা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। কোথার থেকে রেখেছেন? কোথার থেকে দেবেন টাকা? আপনি রেভিনিউ বাড়াতে হবে। রেভিনিউ বাড়ালে ট্যাক্সের বোঝাটা কার উপরে পড়বে? হ্যাঁ, বেসরকারি ব্যবসায় মানে বেসরকারি খাতের যারা কাজ করছেন ব্যবসায়ী, এনাদের উপরে তো পড়বে। একটা প্রিভিলেজ ক্লাস, 23 লাখ লোকের একটা প্রিভিলেজ ক্লাস হতে পারে না, থাকতে পারে না। মিলিটারি সরকার তো ব্যবসাও করে, মিলিটারির হাতে রিয়েল এস্টেটের ব্যবসা, পুলিশের হাতে রিয়েল এস্টেটের ব্যবসা করছে। এবং সরকার এই মুহূর্তে দেওয়াটা অনুচিত হয়েছে বলে আমি মনে করি। এগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট দেবেন না, ওনারা এই আশঙ্কায় দিয়েছেন। এটা পলিটিক্যাল গভর্নমেন্টেরই কাজ। যারা ইলেকশনটা হতে যাচ্ছে সেখানে নির্বাচিত হয়ে এসে তারপরে তারা বিবেচনা করবেন, কমিশন তাদের কাছে প্রস্তাবনাটা দিত। এটা একটা বিশেষ শ্রেণী যে আমলাতন্ত্র সেই বহু বছর ধরে আছে সারা পৃথিবীতে, সেই চীনে হাজার হাজার বছর আগের থেকে আছে, প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা তো এই কলোনিয়াল আমলাতন্ত্রের লিগাসি বহন করে চলেছি, এবং তাদেরকে তুষ্ট করে রাখার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে। তো এই সরকার তো সেই তুষ্ট করে রাখার দরকার নেই। এই সরকারকে এমনিই আমলাতন্ত্র কোঅপারেট করে নেই, মানে একটা সিগনিফিক্যান্ট পার্ট অফ দি আমলাতন্ত্র ব্যুরোক্রেসি তাদেরকে এমনিতেই তাদের সাথে বিভিন্ন রকমের অসহযোগিতা করেছে, প্রকাশ্যে সরকারের নামে বদনাম করেছে। তো আপনারা তুষ্ট কেন করতে চাচ্ছেন? তাই বলে আপনারা মানে কমিশন করবেন না, তাদের ওয়েলফেয়ারের দিকে দেখবেন না তা না, কিন্তু এই সরকারের স্টেকটা কি এই জিনিসটা বাড়ানোতে? কি প্রাক্তন আমলা দিয়ে ভরা আছে তাদের জন্য? প্রাক্তন আমলারা আছেন, তাদের উপদেষ্টারা, তারা প্রেশার ক্রিয়েট করেছেন।
নাকি আপনারা বলছেন যে তোমাদের জীবন আরো অতিষ্ঠ করে দেব? আর তো আছেনই 21 দিন, আর কি করবে? তো এই নবম পে স্কেলটা ভালোভাবে রিভাইজ করা উচিত বলে মনে করি, আশা করি। কিন্তু এটা খুব দৃঢ় ভিত্তির উপরে আশা করছি না, কিন্তু করা উচিত বলে মনে করি।